প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে আলোচনার দ্বিতীয় পর্বে চলে যাব। আমার প্রথম ভিডিওটিতে আমি বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে প্রেক্ষাপট, বাংলা নাটক নামক এই শিল্প প্রকরণটি সম্পর্কে এবং নাট্যকার সম্পর্কে বা তোমাদের যে সিলেবাস পাঠ্য আছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমি করেছিলাম এবং আমাদের আলোচনা সূত্র ধরেই সিলেবাসের প্রথম যেটি আছে মাইকেল মধুসূদন দত্ত সেইখানে প্রবেশ করেছিলাম। তা আজকে আমি তোমাদের সিলেবাসের প্রথমে যেটি আছে মাইকেল মধুসূদন দত্ত তার বিস্তৃত আলোচনায় যাব। তা ইতিপূর্বেই আমি আগের দিন যেটা আলোচনা করেছিলাম যে বেলগাছিয়া রঙ্গমঞ্চে রামনারায়ণ তর্করত্ন অনুদিত রত্নাবলী নাটকের অভিনয়ে আমন্ত্রিত হয়ে এবং সেই কুনাটক অলিক কুনাট্যরঙ্গে মজে লোকে রাঢ়ে বঙ্গে যে উক্তি করেছিলেন মধুসূদন দত্ত, নিরখিয়া প্রাণে নাহি সয়, সেই অত্যন্ত কুনাটক দেখে মাইকেল মধুসূদন দত্ত প্রথম নাটক রচনায় হাত দেন এবং বলা যেতে পারে যে এই মাইকেল মধুসূদন দত্ত থেকেই, এই জায়গা থেকেই বাংলা নাটকের বিকাশ পর্ব শুরু হয়। আমরা জানি মাইকেল মধুসূদন দত্তের কবি প্রতিভা, মহাকবি তিনি, বা তার নাট্য প্রতিভা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। অত্যন্ত প্রতিভাধর একজন ব্যক্তিত্ব তিনি ছিলেন এবং নাটকের সূত্র ধরেই কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে মহাকবি মধুসূদনের প্রথম আবির্ভাব। মধুসূদনের আবির্ভাবের বাংলা নাটক সংস্কৃত নাটকের প্রভাব থেকে অনেকটা দূরে সরে গেল এবং এই যে মধুসূদন দত্ত আসছেন তার আবির্ভাবের পূর্বে তখন বাংলা নাটকের ক্ষেত্রে কিন্তু সংস্কৃত ও ইংরেজি নাটকের অনুবাদটাই ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছিল, এমনকি বিভিন্ন রঙ্গমঞ্চ করে উঠছিল। কিন্তু এই বেলগাছিয়া নাট্যশালা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে সব সময়ের জন্য, এই কারণে যে এই রঙ্গালয়কে কেন্দ্র করেই নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের প্রথম আবির্ভাব। না হলে হয়তো এইভাবে মাইকেল মধুসূদন দত্তকে আমরা পেতাম না। ইতিপূর্বে প্রথম পর্বে আমি আগের ভিডিওতে তার ব্যক্তি পরিচয় সংক্ষিপ্ত আলোচনা করেছি। তার তো আদর্শই ছিল ইংরেজ কবিদের মতো তিনি কবি হবেন। হোমার, ভার্জিল, দান্তে, ট্যাসো, মিল্টন তিনি পড়ছেন, ইংরেজি কবিদের মতো তিনিও একজন হবেন। সেই স্বপ্ন নিয়েই তিনি সাহিত্য রচনা করছেন। একদিকে প্রচলিত সমাজ ব্যবস্থা রক্ষার দাবি, অন্যদিকে ব্যক্তি স্বাতন্ত্র্য, এই দুইয়ের সংঘাতে বাংলা নাটকের বিকাশ পর্ব কিন্তু শুরু হয় এবং সেই পরিস্থিতিতেই কিন্তু তার প্রথম পৌরাণিক নাটক শর্মিষ্ঠা সৃষ্টি। 1859 খ্রিস্টাব্দে তিনি লিখলেন শর্মিষ্ঠা নাটক। 5টি অঙ্ক এবং 13টি গর্ভাঙ্কে এই নাটক তিনি সম্পূর্ণ করলেন। কাহিনী কোথা থেকে গ্রহণ করলেন? মহাভারত, অর্থাৎ আমাদের যে বাঙালির পুরাণ, সেই মহাভারতের আদি পর্বের অন্তর্গত শর্মিষ্ঠা দেবযানী যজাতি নামক যে আখ্যানটি ছিল সেই জায়গা থেকে, সেখান থেকে তিনি তার কাহিনী আহরণ করলেন এবং পৌরাণিক নাটক মানেটা কি? সেখানে কিছু পৌরাণিক চরিত্র থাকবে, পৌরাণিক কাহিনী থাকবে, তার সঙ্গে লেখকের নিজস্ব কিছু সৃষ্ট চরিত্র, নিজস্ব কিছু সৃষ্ট কাহিনীও থাকবে। এই দুইয়ের মেল বন্ধনে পৌরাণিক নাটক সৃষ্টি হবে। তা সেই পুরাণকে অবলম্বন করে তিনি প্রথম নাটক আমাদের উপহার দিচ্ছেন 1859 খ্রিস্টাব্দে শর্মিষ্ঠা নাটক। নাটকের কাহিনী অনেকটা এরকম, যদিও আমাদের বিস্তৃত বলার অবকাশ নেই এখানে, তবুও সংক্ষেপে আমি বলে রাখছি। গজ প্রদত্ত সঞ্জীবনী বিদ্যায় দেবতারা বলিয়ান হলেন। একসময় ইন্দ্র সুন্দর এক কাননের ভিতরে
অবস্থিত সরোবরে স্ত্রীলোকদের জলবিহারে রত দেখে তিনি তাদের পরার যে বস্ত্রগুলি, কাপড়গুলি মিশিয়ে দিলেন, এলোমেলো করে দিলেন। শর্মিষ্ঠা ভুলবশত দেবযানীর কাপড় পরলে স্বাভাবিকভাবেই রুষ্টা হন দেবযানী। শর্মিষ্ঠাও ক্রুদ্ধা হয়ে দেবযানীর বাবা শুক্রাচার্য যে তার পিতারণ্যে জীবিকা নির্বাহ করে সেই কথা বলে সে জানায়। এরপর দেবযানী তাকে টেনে ধরলে শর্মিষ্ঠা দেবযানীকে কূপে নিক্ষেপ করে। এই সময় মৃগয়া বিহারী রাজা যজাতি দেবযানীকে কূপ থেকে উদ্ধার করেন। এরপর বিচারে শর্মিষ্ঠা যখন বিচার বসে এই অপরাধের, শর্মিষ্ঠা দেবযানীর দাসী নিযুক্ত হন। শর্মিষ্ঠাকে যজাতি বিবাহ করেন, কিন্তু শুক্রাচার্যের নিষেধ সত্ত্বেও ফলে তিনি শুক্রাচার্যের অভিশাপগ্রস্ত হন। সেই অভিশাপের ফলে কি হয়, যজাতি অকালে জরাগ্রস্ত হন। কিন্তু সেই জরা পুত্রকে দিয়ে তিনি শাপ মুক্ত হতে পারবেন, এটাও বলে দেন শুক্রাচার্য যে তিনি শাপ মুক্ত হতে পারবেন সেই জরা যদি পুত্রকে তিনি দিয়ে দেন। সেই মতো যজাতি 5 পুত্রের মধ্যে এই সংবাদ পৌঁছে দিলেন যে যে পুত্র তার জরা নেবে সে সাম্রাজ্য ভোগ করবে। সেই মতো শর্মিষ্ঠার পুত্র পুরু পাপের সঙ্গে জরা গ্রহণ করে পরম সুখে দিনাতিপাত করার আশীর্বাদ গ্রহণ করলেন রাজা যজাতির কাছ থেকে, এবং এইখানের কাহিনীর সমাপ্তি। মোটামুটি এই কাহিনীটাকেই তিনি বিস্তৃত পরিসরে নাটকের আকারে পরিবেশন করেছেন এবং নাট্য শিল্পের প্রয়োজনে মহাভারতের কাহিনীর পরিবর্তন সাধনও করেছেন মধুসূদন। নাট্যকার এই নাটকে ভারতীয় আলংকারিক রীতি অনুসরণ না করে পাশ্চাত্য রীতি গ্রহণ করেছেন, অর্থাৎ দেশীয় আদর্শ এবং বিদেশি স্টাইল। যেহেতু তিনি বিদেশি সাহিত্য চর্চা করেছেন, পাশ্চাত্য সাহিত্য চর্চা করেছেন, ইংরেজি কবিতা পড়েছেন তিনি, সেই জন্য স্টাইলটা বিদেশি, কিন্তু বিষয়বস্তু তিনি জানতেন যে মানুষের জনমনোরঞ্জন বা মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হলে এই নাটককে সেইভাবেই সাজাতে হবে। এর বিষয়বস্তুকে আমাদের পুরাণ থেকে সংগ্রহ তিনি করেছিলেন। কাহিনীর উপস্থাপনে শেক্সপিয়ার কথিত পঞ্চসন্ধি রীতিও তিনি মেনে চলেছেন। তবে নাটকটি বর্ণনামূলক হওয়ায় এবং এর সংলাপ প্রাণবন্ত না হওয়ায় নাটকের রসাবেদনে অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে, রসাবেদন বলা যেতে পারে। যাই হোক, অন্যদিকে নাটকের একটা অন্যতম গুণ হল চরিত্র সৃষ্টি, নাট্যকারের গুণ। যদিও খুব বেশি পারদর্শিতা তিনি এখানে দেখাতে পারেননি। মূল মহাভারতে যে যজাতির চরিত্র ছিল বলিষ্ঠ, প্রাণরসে পূর্ণ, ভোগ তৃপ্ত হয়েও, ভোগ তপ্ত হয়েও সংযত, এখানে মধুসূদন যজাতিকে বীর্যবান পুরুষ হিসেবে চিত্রিত করতে চাইলেও তার প্রেমিক রূপটি বেশি পরিস্ফুট করে ফেলেছে। অন্যদিকে শর্মিষ্ঠা চরিত্রটাও মহাভারতে যেমন নিজ আভিজাত্য নিয়ে উপস্থিত, নাটকে কিন্তু তা পরিবর্তিত হয়ে অনেকটা বাঙালি নারী রূপে চিত্রিত হয়েছে। কারণ এই শর্মিষ্ঠার মধ্যে আমরা যেমন পাই কোমলতা, সহিষ্ণুতার সঙ্গে প্রশান্তি, প্রেমের সঙ্গে কল্যাণ কামনা, তার চরিত্র যেন ধৈর্য, প্রতীক্ষায়, নীরব দুঃখ ভোগে, বেদনার তপস্যায় পূর্ণ। আমরা অনেকটা তার মধ্যে, এই শর্মিষ্ঠার মধ্যে 19 শতকের যে বাঙালির পারিবারিক জীবনের শক্তিরূপিণী নারী, তার স্বরূপ চিত্রিত হতে দেখি। যাই হোক, এই নাটক গদ্যে লিখিত হয়েছিল। মধুসূদন রূপ বর্ণনার ক্ষেত্রে অনেক জায়গাতেই যেন কালিদাসকে অনুসরণ করেছিলেন। এরপরে আমরা চলে যাব তার পরবর্তী নাটক 1860 খ্রিস্টাব্দে মে মাসে, যেটার প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল, সেটি হল পদ্মাবতী নাটক। এই পদ্মাবতী নাটক এটিও কিন্তু পৌরাণিক নাটক, কিন্তু এই পুরাণের ক্ষেত্রে, অর্থাৎ এই নাটক পৌরাণিক নাটকের ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু আমাদের ভারতীয় পুরাণ থেকে কাহিনী সংগ্রহ করলেন না, তিনি চলে গেলেন গ্রিক পুরাণ। গ্রিক পুরাণের অ্যাপল অফ ডিসকর্ড
নামক যে কাহিনী আছে সেইখান থেকে তিনি তার উপাদান সংগ্রহ করে রচনা করলেন তার পদ্মাবতী নাটক। এখানে যেটা দেখতে পাই আমরা নাটকের ক্ষেত্রে সংক্ষেপে বলতে পারি যে সুন্দরী নারীর এই স্বাভাবিক ঈর্ষা নিয়ে নাটকটা রচিত। 3 নারীকে নিয়ে নাটকের মূল কাহিনী কিন্তু গ্রিক পুরাণ থেকে আগেই বলেছি, তবে তিনি সেটাকে ভারতীয় পরিবেশের আদলে পরিবেশন করেছেন, সেটাকে সম্পূর্ণ ভারতীয় পরিবেশের আদলে তাকে সাজিয়েছেন। শচী, রতি, মুরজা এই 3 সুন্দরী নারীর মধ্যে পারস্পরিক কলহ সৃষ্টির জন্য নারদ সোনার আপেল সুন্দরী শ্রেষ্ঠা পাবেন এই ঘোষণা করেন। একটি সোনার আপেল, যে সব থেকে সুন্দরী শ্রেষ্ঠা তিনি সেই আপেলটি পাবেন, এটা ঘোষণা করেন নারদ। তার কারণ, তার একটি উদ্দেশ্য এই শচী, রতি, মুরজার মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, এবং কে সুন্দরী সেই বিচার কে করবেন রাজা ইন্দ্রনীল, তার উপরে ভার পড়ে। এবং এই কাহিনী কিন্তু নেওয়া হয়েছে গ্রিক পুরাণ থেকে। আমরা যদি অপরদিকে গ্রিক পুরাণের দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো যে গ্রিক পুরাণের জুনো, ভেনাস ও প্যালাস, এখানে যেমন শচী, রতি, মুরজাকে আমরা পাচ্ছি, তেমনি গ্রিক পুরাণের জুনো, ভেনাস ও প্যালাসের মধ্যে কে বেশি সুন্দরী সেই বিচার করার দায়িত্ব পড়ে ট্রয়ের উপর। ভুল বললাম, গ্রিক পুরাণের জুনো, ভেনাস ও প্যালাসের মধ্যে কে বেশি সুন্দরী সেই বিচার করার দায়িত্ব ট্রয়ের রাজপুত্র প্যারিসের ওপর পড়ে। স্বাভাবিকভাবেই প্যারিস মহাচিন্তায় পড়ে যান যে তিনি এই পরিস্থিতিতে কি করবেন। জুনো হচ্ছেন বিশাল ক্ষমতাশালী দেবতা, জুপিটারের স্ত্রী, ভেনাস প্রেম ও সৌন্দর্যের দেবী, আর প্যালাস জ্ঞান ও বিজ্ঞানের দেবী। স্বাভাবিকভাবেই 3 জনেই প্রলোভন দেখাতে থাকেন প্যারিসকে। জুনো প্যারিসকে জানিয়েছিলেন তাকে শ্রেষ্ঠ সুন্দরী ঘোষণা করলে তিনি রাজপুত্রকে বিশাল সাম্রাজ্যের অধিনায়ক করবেন। ভেনাস তাকে জানালেন তিনি বিজয়ী ঘোষিত হলে তিনি প্যারিসকে বিশ্বের সর্বাপেক্ষা সুন্দরী নারী উপহার দেবেন। প্যালাস জানালেন তিনি বিজয়ী হলে তিনি যুবরাজকে যুদ্ধে জয়ী করবেন, সমস্ত যুদ্ধে তিনি জয়ী করে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত প্যারিস, অর্থাৎ আমরা মধুসূদনের নাটকে যাকে ইন্দ্রনীল হিসাবে পাচ্ছি আর কি, প্যারিস ভেনাসকে এই 3 জন গ্রিক দেবতার মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী ঘোষণা করেন। ঠিক একইভাবে আমরা এই শচী, রতি, মুরজার মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে কিন্তু শেষ পর্যন্ত রাজা ইন্দ্রনীল রতির পক্ষে রায় দেন, এবং রতি বলেছিল যে তার পক্ষে যদি রায় আসে সুন্দরী শ্রেষ্ঠাকে উপহার হিসাবে দেবেন রাজা ইন্দ্রনীলকে। সেই সুন্দরী শ্রেষ্ঠাই হচ্ছেন পদ্মাবতী। এই রতির কৃপায় রাজা পদ্মাবতীকে লাভ করেন। এই হলো কাহিনীর সারসংক্ষেপ মোটামুটি ভাবে। মোটামুটি পদ্মাবতীও সংস্কৃত নাটকের আদর্শেই রচিত। কালিদাসের শকুন্তলা নাটকের দ্বারা তিনি অনেকাংশেই প্রভাবিত হয়েছেন। এক্ষেত্রে ভারতীয় রীতি মেনেই কিন্তু মধুসূদন নাটকের পাত্রপাত্রীদের নামকরণ করেছেন। পদ্মাবতীতেও মধুসূদন সংস্কৃতের ধারা অনুসরণ করে শৃঙ্গার বা প্রেম রসকেই কিন্তু মুখ্য স্থান দিয়েছেন। ঘটনা সংস্থাপন, চরিত্র বর্ণনার দিক থেকে মধুসূদন এক্ষেত্রেও কালিদাসকে অনুসরণ করেছে, এবং ভাষাও কিন্তু এই নাটকের অনেকটাই সংস্কৃতানুগ। এরপর মাইকেল মধুসূদন দত্তের তৃতীয় নাটকে আমরা চলে যাব 1861 খ্রিস্টাব্দে। সালগুলি মনে রাখতে হবে। 1861 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্তের আরেকটি নাটক আমরা পাচ্ছি, কৃষ্ণকুমারী নাটক। তা সেই কৃষ্ণকুমারী নাটক 1867 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি শোভাবাজার নাট্যশালায় মঞ্চস্থ হয়। অভিনয়ের পর 11ই ফেব্রুয়ারি হিন্দু পেট্রিয়ট পত্রিকায়, তৎকালীন যে পত্রিকা ছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকায়, এই নাটক সম্বন্ধে লিখেছিল কৃষ্ণকুমারী বাংলা ভাষায়
রচিত মৌলিক ও সর্বশ্রেষ্ঠ নাটক। এরপর জোড়াসাঁকো নাট্যশালা এবং ন্যাশনাল থিয়েটারও কিন্তু এই নাটক অভিনীত হয়। যাই হোক, এই নাটকের কাহিনী কিন্তু নেওয়া হয়েছে কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান। আবার বলছি, কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, এই অংশ থেকে। মূল কাহিনী ইতিহাস থেকে সংগৃহীত হলেও মধুসূদন কিন্তু এর ঐতিহাসিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে একে একটা রোমান্টিক ট্র্যাজেডির রূপ দিয়েছেন। ঐতিহাসিক ট্র্যাজেডি হিসেবে কিন্তু এটি প্রথম নাটক, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি বলা যেতে পারে এই কৃষ্ণকুমারী নাটককে। এই নাটকেই কিন্তু প্রথম নাট্যকার মধুসূদন সম্পূর্ণরূপে পাশ্চাত্য রীতি অনুসরণ করছেন। রানা ভীম সিংহের কুমারী কন্যা, সংক্ষেপে কাহিনীটি বলি, রানা ভীম সিংহের কুমারী কন্যা কৃষ্ণা রাজ্যের কল্যাণে এবং তার পিতাকে দারুণ বিপদ থেকে রক্ষা করার জন্য যে স্বেচ্ছায় আত্মত্যাগ করেছিল, তারই পরিণামী ঘটনা এই নাটকের প্রধান বিষয়বস্তু। এই কৃষ্ণার অকাল মৃত্যু খুবই শোকাবহ, খুবই নিষ্ঠুর, এ বিষয়ে কোন সন্দেহ নেই, কিন্তু এর ব্যঞ্জনাও ছিল খুব ব্যাপকতর। কৃষ্ণকুমারী নাটকে মধুসূদনের জাতীয়তাবাদের সুর উচ্ছ্বসিত হয়ে উঠেছে। ঐতিহাসিক রসকে এখানে আচ্ছন্ন তিনি করেননি। নাট্যকারের কৃতিত্ব এই যে তিনি ইতিহাসের তথ্যকে অক্ষুণ্ণ রেখে, ঐতিহাসিক নাটক আমি আগেই বলেছি, যেমন পৌরাণিক নাটক পুরাণকে অবলম্বন করে, তেমনি ঐতিহাসিক নাটক ইতিহাসকে অবলম্বন করে যে নাটক, সেখানে ঐতিহাসিক রস থাকবে, ইতিহাসের কিছু চরিত্র থাকবে, তার সঙ্গে লেখক নিজস্ব সৃষ্ট কিছু চরিত্র কাহিনী সংযোজন করবেন। ইতিহাসের কাহিনীকে নিজের কল্পনার রসে জারিত করে তিনি পরিবেশন করবেন, তবেই ঐতিহাসিক নাটক সেটি হবে। তার নাট্যকারের কৃতিত্ব এই যে তিনি ইতিহাসের তথ্য অক্ষুণ্ণ রেখে একাধারে ভীমসিংহের ট্র্যাজিক পরিণাম, দেশ ও জাতির কল্যাণের জন্য কৃষ্ণার আত্মদান, কন্যার শোকে রাজ মহিষীর মৃত্যু এবং অন্যদিকে ঐতিহ্যমণ্ডিত কিন্তু হৃত গৌরব মেবারের অনুরূপ বিপর্যয়ের কাহিনী তিনি এখানে বর্ণনা করেছেন। এবং চরিত্র চিত্রণের দিক থেকেও কিন্তু কৃষ্ণকুমারী নাটকে নাট্যকার যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছেন। উদয়পুরের রানা ভীম সিংহ নাটকের কেন্দ্রীয় চরিত্র এখানে। একদিকে কুলের মর্যাদা, অন্যদিকে জাতির কল্যাণ সাধন, এই উভয় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যে অসহায় পরিস্থিতির সাক্ষী হয়েছেন সেটি খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং অপরদিকে জগৎ সিংহকে ভীম সিংহের বিপরীত চরিত্র হিসাবে কিন্তু এখানে মাইকেল মধুসূদন দত্ত খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সব মিলিয়ে কৃষ্ণকুমারী যে মাইকেল মধুসূদন দত্তের একটি অন্যতম শ্রেষ্ঠ নাটক, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এর পরের ক্লাসে, পরবর্তী ভিডিওতে আমরা মাইকেল মধুসূদন দত্তের প্রহসন সম্পর্কে আলোচনা করব। তার যে শ্রেষ্ঠ দুটি প্রহসন, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ দুটি প্রহসন, একেই কি বলে সভ্যতা।